এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। এবার পুলিশের বিরুদ্ধে আদালতে সরব ইডির উপর হামলায় ধৃতরা। হ্যাঁ, তারা বিচারকের কাছে গোপন জবানবন্দি দিচ্ছেন এবং ইডির উপর হামলায় দুই ধৃত তারা পুলিশের বিরুদ্ধে এবার সরব হয়েছে। এই নিয়ে কথা বলবো সুশোভন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, যে ঘটনা ঘটেছিল ইডির উপর হামলার ঘটনা, সেই ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা কি? দেখো, কার্যত সেটাই মূলত মনে করা হচ্ছে এবং সেই জায়গা থেকে সিবিআই তদন্ত করছে। সিবিআই বসিরহাট আদালতে আবেদন করেছিল যে দুজন ধৃত তাদের কিন্তু যে বয়ান নেওয়া হোক, অর্থাৎ 164 তাদের যে একেবারে যে গোপন জবানবন্দি, সেই গোপন জবানবন্দি নেওয়া হোক। এই যেমন আবেদন মঞ্জুর হয়েছে, এছাড়াও আরও একজন রয়েছে, তারও কিন্তু বয়ান নেওয়া, গোপন জবানবন্দি নেওয়া হবে। তার কারণ কি, যেটা মূল জায়গা থেকে উঠে আসছে যে জেলা পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে এমন বেশ কয়েকজন রয়েছে যারা প্রথম দিন থেকেই বলছে তারা সেই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। পুলিশ তাদের শুধুমাত্র গ্রেপ্তার করেছে, এমনকি এই ঘটনার সঙ্গে তাদের কোনো রকম যোগসাজশ নেই। এই জায়গা থেকেই কিন্তু সিবিআইয়ের কাছেও এই অভিযোগটা এসছে এবং সেই জন্যই সিবিআই আবেদন করেছেন এবং তাদের এই যে গোপন জবানবন্দি দেওয়ার পর এই প্রক্রিয়া আজকেই হয়তো সম্পূর্ণ হবে এরকম সম্ভাবনা রয়েছে এবং এই গোপন জবানবন্দির পরে কার্যত কি হয়, সিবিআই কি স্টেপ নেয়, সেটা যেমন গুরুত্বপূর্ণ। এবং প্রথম দিন থেকে তারা যে অভিযোগ করছিল যে জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করলেও তাদের কিন্তু এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগ নেই এবং সেই জায়গা থেকে তাদেরই অভিযোগ পরবর্তীকালে কিভাবে দাঁড়ায় এবং সিবিআই কি স্টেপ নেয় সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সুশোভন, ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে। শাহজাহানকে হেফাজতে নিতে চায় ইডি। আবেদন জানাতে বসিরহাট আদালতে কেন্দ্রীয় এজেন্সি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শাহজাহানকে হেফাজতে নিতে চায় ইডি। অর্ণব ব্রহ্ম আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অর্ণব, কি খবর? দেখো, গত দিনই কিন্তু আমরা দেখেছিলাম যে সিবিআই হেফাজত শেষ করে কিন্তু শাহজাহান সহ আরো বেশ কয়েকজনের তাদের কিন্তু জেল হেফাজত হয়। আজকেই কিন্তু একদম সকাল কিন্তু বসিরহাট কোর্ট, সেই বসিরহাট কোর্টে কিন্তু ইডি আধিকারিকরা আসে, প্রায় 5 জনের একটা টিম এবং সিআরপিএফ জওয়ান সহ একাধিক ল্যাপটপ, বিভিন্ন তারা জিনিসপত্র নিয়ে কিন্তু বসিরহাট এসিজেএম আদালতে আসে এবং সেখানে কিন্তু আজকে তাকে প্রেয়ার করবে, তাদের হেফাজতে নেবে। জেল থেকে শাহজাহানকে কিন্তু হেফাজতে নেবে বলে আবেদন করবে, এমনটাই কিন্তু আমাদের কাছে সূত্র মারফত খবর। কারণ যে একাধিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি এসে এখানে এবং তার পাশাপাশি বিভিন্ন যে আগে যেসব নথিপত্র আছে সেই নথিপত্রগুলো কিন্তু তারা গাড়ি থেকে বার করেছে, ল্যাপটপ বার করেছে, বিভিন্ন সময় যেসব জিনিসপত্র উদ্ধার হয়েছে সেই জিনিসগুলো কিন্তু নিয়ে এসছে। জেল হেফাজত থেকে শাহজাহানকে তাকে কিন্তু ইডি হেফাজতে নেবে। যে রেশন দুর্নীতি মামলায় যে জিনিসটা নিয়ে দুর্নীতি তদন্ত চলছিল সেই জিনিসটাকে ত্যাগ করবে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ। বাংলা একটা কথা আছে না, চেষ্টার কোনো বিকল্প নেই। উত্থান পতন তো কালের নিয়মে চলতেই থাকে। 2019-এর লোকসভা ভোটে বাংলা থেকে একজনকেও সংসদে পাঠাতে পারেনি বামেরা। এবার তরুণ মুখের ওপর ভরসা রেখেই রাজনীতির লড়াইয়ে লাল ঝান্ডা। কয়েকটি আসনে নিজেদের শক্তি পুনরুদ্ধারে মরিয়া সিপিএম সহ বামফ্রন্টের শরিক দলগুলো। তার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র পূর্ব মেদিনীপুরের তমলুক। শুনলে একটু হয়তো অবাকই হবেন, এই কেন্দ্রে এবার তৃণমূল এবং বিজেপিকে কড়া টক্কর দিতে চলেছে সিপিএম। না, এটা আমাদের ব্যাখ্যা নয়, শেষ কয়েকটি ভোটের ফলাফল কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। 2007 নন্দীগ্রাম কাণ্ডের পর সেই সময় রাজ্যের শাসক দল বামফ্রন্টের থেকে মুখ ফিরিয়ে নেয় সাধারণ মানুষ। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে বাম মনোনীত প্রার্থীদের পরাজয় রাজ্য জুড়ে রাজনৈতিক পালাবদলের সূচনা করেছিল। সেই থেকে শুরু হয় বামেদের রক্তক্ষরণ। 2013 ও 2018 সালের পঞ্চায়েত ভোটে বামেরা প্রতিটি বুথে প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজে পাওয়ার অবস্থায় ছিল না। কিন্তু 2023-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুরের ফলাফল কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। এই কয়েক বছরে হলদি নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। জেলার অধিকারী পরিবার দাপুটে নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। তারপর তৃণমূলের ভোটে ভাগ বসিয়েছে পদ্ম শিবির। জেলায় হিন্দু ভোট, বিক্ষুব্ধ তৃণমূল, তফসিলি উপজাতির কিছু ভোট এবং বামেদের থেকে আসা ভোট গেছে বিজেপির ঝুলিতে। তৃণমূলের হাত শক্ত করেছে মহিলা ও সংখ্যালঘু ভোট। তফসিলি উপজাতীয় প্রবীণদের ভোট পড়েছে তৃণমূলে। সেখানে বামেদের ভোট কার্যত তলানিতে চলে যায়। তবে 23-এর পঞ্চায়েত ভোট থেকে বামেদের পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি বাম নেতৃত্বের।
ভোটের পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে বামেদের প্রাপ্ত ভোট 6.34%। 2023 সালের পঞ্চায়েত ভোটে জেলায় বামেদের প্রাপ্ত ভোট 14.3%। বামেদের দাবি তাদের ভোটারদের ঘর ওয়াপসি হচ্ছে। না, এ তো অঙ্ক করলেই দেখা যাচ্ছে যে বামেদের ভোট বেড়েছে। 2023-এ গিয়ে সিপিআইএম রিভাইভ করলো। এর মাঝে আমরা হলদিয়া পৌরসভা জিতেছি, এর মাঝে আমরা হলদিয়া জিতেছি, তমলুক জিতেছি, আমরা পাঁশকুড়া জিতেছি, কিন্তু এই যে সামগ্রিকভাবে ভোট পার্সেন্টেজ ঊর্ধ্বমুখী হওয়া, এটা একদম পঞ্চায়েত নির্বাচনের ট্রেন্ড। বাড়ার ট্রেন্ডটা আছে, বিধানসভা থেকে লোকসভার থেকে বাড়ার টেন্ডেন্সিটা পঞ্চায়েতে আছে। পরিসংখ্যানে আশাবাদী সিপিএম। তারা মনে করছেন তমলুকে এবার ত্রিমুখী লড়াই, কিন্তু তৃণমূল এবং বিজেপি এই লড়াইয়ে সিপিএমকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। এরা মনে করছে যে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি থেকে তারাই ফ্যাক্টর হবে, কারণ বামেদের ভোট তৃণমূল বেড়েছে। আমাদের বলতে দিন না, বামেরা তো অনেক কথাই বলে। ধরুন, আমি চাই বামেদের ভোট ব্যাংক বাড়ুক, যারা বিজেপিতে চলে গিয়েছেন তারা ফেরত আসুন বামেদের কাছে। কিন্তু দুঃখের বিষয়, লক্ষণ যা দেখতে পাচ্ছি তাতে কোথাও এই জিনিস দেখতে পাচ্ছি না যেখানে তাদের ভোট ব্যাংক বাড়ছে। তবে সিপিএম সায়নের মতো তরুণ মুখকে সামনে রেখে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়েই তমলুক আসনে কড়া টক্কর দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই উত্তরবঙ্গে প্রচারে নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানতে পারা যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবার প্রচারে যুক্ত হতে পারেন, প্রচারে নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রচারে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কথা বলবো দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে তার এই কর্মসূচি, তার এই প্রচার কর্মসূচি শুরু করতে চলেছেন? দেখো, রবিবার অর্থাৎ 31 তারিখে তার প্রথম কর্মসূচি আমরা জানি কৃষ্ণনগর থেকে শুরু হচ্ছে, ধুবুলিয়ার মাঠ থেকে। উত্তরবঙ্গে উনি শুরু করবেন 4 তারিখ থেকে, যেটা এখনো পর্যন্ত সেই সম্ভাবনার সূত্রে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং সেটা ভোটের যে কর্মী সভা, সেই ভোটের প্রচারই শুরু করবেন সেখানে এখনো পর্যন্ত সম্ভাব্য যে তালিকা পাওয়া যাচ্ছে সেটা 4 তারিখে তিনি মালেতে সভা করবেন, 5 তারিখে তিনি থাকবেন জলপাইগুড়িতে এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু আলিপুরদুয়ারেও করতে পারেন। অর্থাৎ 4 থেকে 8 তারিখের মধ্যে তার একটা শিডিউল পাওয়া যাচ্ছে। পাশাপাশি 13 তারিখে ধূপগুড়ি এবং 16 তারিখে ফুলবাড়ি, এরকম একটা সম্ভাব্য তালিকা পাওয়া যাচ্ছে। কিন্তু এটা একদমই ঠিক যে 4 তারিখে তিনি উত্তরবঙ্গে সফর শুরু করবেন এবং সেখান থেকেই তিনি যে দলীয় প্রচার শুরু করবেন 4 এপ্রিল মালে থেকে, সেটা এখনো পর্যন্ত কনফার্ম করা হয়েছে। কিন্তু পরবর্তী কর্মসূচি পরপর শুরু হবে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা এটাও জানতে পারছি যে উত্তরবঙ্গ থেকে কিন্তু তিনি পরে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও আবার আসবেন, সর্বপ্রকার যে প্রচার রয়েছে সেই কারণে। নজর থাকবে দীক্ষা, আপাতত ধন্যবাদ। এবার একটা ওয়েদার আপডেট দিয়ে এই মুহূর্তে আজ ও কাল রাজ্য জুড়ে হলুদ সতর্কতা, আরো ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায়। নেপথ্যে কি, কেন এই পূর্বাভাস, সমস্তটাই জানাবেন। আরো আপডেট জানবো আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো, গরম তো বাড়ছে। গতকালই পানাগড়ের তাপমাত্রা 38 ডিগ্রিতে পৌঁছে গেছে, 38 ডিগ্রির কাছাকাছি রয়েছে পুরুলিয়া, মেদিনীপুরের তাপমাত্রা, কলকাতাতেও তাপমাত্রা বাড়ছে। দিনে একটা অস্বস্তিকর গরম। এই গরম থেকে সাময়িক স্বস্তি, একটা খানিকক্ষণের জন্য একটা স্বস্তি দিতে পারে ঝড় বৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন আজ এবং আগামীকাল এই দুদিন, যেহেতু দুটো ঘূর্ণাবর্ত রয়েছে, একটা আসামে একটা উড়িষ্যাতে, ফলে এই দুদিন জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বৃষ্টির সময় দমকা বাতাস, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। যেখানে যেখানে বৃষ্টি হবে, সব জায়গাতে একইভাবে বৃষ্টি হয় না, যেখানে যেখানে বৃষ্টি হবে সাময়িকভাবে কয়েক ঘন্টার জন্য একটা স্বস্তি তো নিশ্চিতভাবেই পাওয়া যাবে। কাল পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। তন্নিষ্ঠা, তবে পাল্লাতে গরম বাড়বে। বেশ, ধন্যবাদ কমলেশ।